বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার বৈষম্যমূলক আচরণ ও যে কেবল অপারেটররা ৩০ বছর ধরে তিলে তিলে কষ্ট করে টাকা ধার করে তাদের ব্যবসা করে চলেছেন, তাদেরকে কমিশন এজেন্ট বানানোর মিথ্যা অপচেষ্টাকে ব্যর্থ করতে ও কেবল ব্যবসাকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে অল বেঙ্গল কেবল অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটর্স ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে কলকাতা সহ সারা দেশের ট্রাইয়ের সমস্ত অফিস ঘেরাও অভিযান হল বৃহস্পতিবার। কলকাতার ট্রাইয়ের অফিসের নিকটবর্তী স্থানে সারা রাজ্যের কেবল অপারেটররা জমায়েত করেন। সেখানে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এরপর রাজ্যের সমস্ত কেবল অপারেটররা ফোরামের পক্ষ থেকে বিশাল একটি মিছিল করে কলকাতাস্থিত ট্রাইয়ের অফিস ঘেরাও করেন। এই মিছিলে সারা রাজ্যের প্রায় ৩,০০০ কেবল টিভি অপারেটর যোগদান করেন। কেবল অপারেটরদের জমায়েতে বক্তব্য রাখেন শঙ্কর মণ্ডল, বাপি দাস, বিদ্যুৎ দে অধিকারী, বাবলু বিশ্বাস, সুষমা গাঙ্গুলি, উদয় রায় প্রমুখ। তাদের নাকি খেপাচ্ছি, আমার নাকি ভবিষ্যৎ অন্ধকার। যদি ভবিষ্যৎ অন্ধকার হয় আমার কিছু আসে যায় না। আমি অন্ধকারকে ভয় পাই না। অন্ধকারকে যাকে আলো আসে তার জন্য চেষ্টা করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। আজকে না 93 থেকে, যেদিনকার থেকে কেবল টিভি শুরু করেছি সেদিনকার থেকে আন্দোলনে যুক্ত হয়েছি। আপনারা জানেন তখন ইএসপিএন নামে একটি সংস্থা ছিল, সেই ইএসপিএন এর সমস্ত খেলাধুলা দেখানো হতো। ইএসপিএন এর অত্যাচার যখন তীব্র থেকে তীব্রতর হয়েছিল, এই চাঁদনি মার্কেট থেকে মানে আমাদের বেহালার যে জয়ন্তী সিনেমা হল ছিল সেখানে ইএসপিএন এর যে ডিকোডার দেওয়া হতো তার অফিস ছিল। আমরা এখানে দলবদ্ধভাবে ওখানে আমরা গিয়েছিলাম, সেই থেকে আন্দোলনের সঙ্গে যুক্ত। সারা ভারতবর্ষ 5 বছর ধরে একা একা ঘুরে বেরিয়েছি। সমস্ত স্টেটে গিয়ে অনুরোধ করেছি আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করুন। যদি না করেন আগামী দিনে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ঠিক তাই হলো। আজকে সারা ভারতবর্ষের যে অতি লোভী ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নীলকর সাহেব অত্যাচারী, লুণ্ঠনকারী, আজকে তারা এই ব্যবসাটাকে হরপ করার জন্য উঠে পড়ে লেগেছে। আর সেই উঠে পড়ে লাগার যে মেন্টর হিসেবে কাজ করছেন সেই মেন্টরকে জানেন, যারে আমরা ভাবতাম প্রায় যে আমাদের ভাগ্য বিধাতা, কিন্তু সেই যেটা অপারেটরদের বলছেন যে আমরা নাকি আমাদের ব্যবসা বলে কিছু নেই, আমরা সমস্ত কিছু এমএসও, আমাদের ব্যবসা বলে কিছু নেই, ব্যবসায় আমাদের জিনিসে আমাদের কোনো অধিকারই নেই, আমরা শুধু কমিশন এজেন্ট। পিছনে এরই পরিপ্রেক্ষিতে পিছনে ফিরে যেতে হয়। 1988 সাল যখন একটি মাত্র ভিসিআর কিংবা ভিসিডি কে মাধ্যম করে কেবল অপারেটররা কোএক্সেবল তারের মাধ্যমে গ্রাহকের বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দিত, তখন কোথায় ছিলেন এমএসও? কোথাও কি কোনো অস্তিত্ব ছিল এমএসওর? আপনারা কি বলেন? কোন জায়গাতে এমএসও ছিল? 1988 সাল ব্যবসা আপগ্রেড হলো, আমাদেরই নিয়ে আপগ্রেড হলো, আমরাই করলাম আপগ্রেডেশন আমরাই আনলাম কেবল অপারেটররা। শুরুতে আমরা ছিলাম কোএক্সেবল তার নিয়ে ব্যবসা করতাম। এরপর আমরা 1990 সালে এফটিএ কন্ট্রোল রুম তৈরি করলাম। এফটিএ কন্ট্রোল রুমে আমরা কেউ 16 চ্যানেল বানালাম, কেউ বা বানালাম 40 চ্যানেল। তখনও কিন্তু প্রয়োজন হয়নি আমাদের কোনো এমএসওর। প্রয়োজন হয়েছে কি? গ্রাহক তখন আমাদেরকে সেই বিরুদ্ধে আইনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে তারা তাদের দাবি যদি ছিনিয়ে নিতে পারে, তাহলে আমাদের বিরুদ্ধে যে অন্যায় প্রতিবাদ চলছে তার বিরুদ্ধে কেন আমরা চোখবদ্ধ হয়ে আমরা আমাদের দাবি ছিনিয়ে নিতে পারবো না? তাই আমরা এসেছি আজকের ট্রাইয়ের অফিসে। আমরা কৈফিয়ত চাই কি কারণে আজকের মুম্বাই হাইকোর্টে এই জমায়েত দেওয়া হলো। একজন এমএসওর ক্ষমতা মাত্র সে সিগন্যাল হোল্ডার, সে সিগন্যালটাকে হোল্ড করে এবং এমএসওর ঘর পর্যন্ত অপারেটরের ঘর পর্যন্ত দিতে পারে না। অনেক অপারেটর নিজের টান নিয়ে এমএসওর ঘর থেকে সিগন্যাল নিজের বাড়ি বয়ে দেয়, তাহলে সেই ব্যবসাটা কি করে এমএসও হতে পারে? এর জবাব কিন্তু আজকের আমাদের দিতে হবে। তার জন্য আমরা তৈরি হয়ে এসেছি। এর জবাব না দেওয়া পর্যন্ত আমরা আজকের অবরোধ তুলব না। এর জবাব আপনাদের দিতেই হবে। তাই বলবো বন্ধুগণ,
যে ব্যবসাটা আজকে আমরা নিজেরা মেহনত করে নিজেদের পুত্র সে নিজেদের সন্তান সে যে ব্যবসাটা বড় করেছি, সেই ব্যবসাকে রক্ষা করতে গেলে আজকের সারা বাংলার কেবিলাপাড়াকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারাই বুঝুন, আজকের যে কেবল টিভিতে এনটিও 1 আইনটা করেছেন সেটা কাদের স্বার্থে করেছেন জবাব দিতে পারবেন? তাই আজকের যে বুকেটের দাম ছিল 19 টাকা, একটা চ্যানেলের দাম কি করে হলো 23 টাকা, 22 টাকা 50 পয়সা? এর উত্তর আপনার কাছে আছে? একটা বুকের দাম ছিল আপনার, সারা বুকেটের দাম ছিল 19 টাকা, আজকের একটা চ্যানেলের দাম হয়েছে 23 টাকা। এর উত্তর কিন্তু আজকের আপনাদের দিতে হবে। সেদিন কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা এই টায়ের রাজপথে 2 দিন 2 রাত বিশ্ব বাংলার পক্ষ থেকে আমরা ওখানে ধর্নায় ছিলাম, সারা রাত রাস্তায় কাটিয়েছিলাম। সেদিন কিন্তু আপনারা জবাব দিতে পারেনি। আমরা বলেছিলাম এনটিও তো জনস্বার্থে যে নিয়মটা আপনারা আসছেন সেটা জনস্বার্থে গেলে কোথাও অক্ষুণ্ণ হবে না, জনবিরোধী আইন এটা, কখনো এই আইনটা জনগণের স্বার্থে লাগবে না। কি হয়েছিল সেটা প্রমাণিত হয়েছে আজকে যে এটা জনবিরোধী আইন। কেবলমাত্র ওই আইনটা এসে কেবলের মূল্যবৃদ্ধি ঘটানো হয়েছে, অন্য কিছু ঘটেনি। এবং এমএসওদের এবং ব্রডকাস্টারদের পাইয়ে দেওয়ার রাজনীতি, পাইয়ে দেওয়ার খেলা চলেছে। এই আইনকে ব্যর্থ করতে আমরা কিন্তু এনটিও 1 আইন মানছি না, মানব না। এর জবাব আপনারা দিতে হবে। 19 ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা মেদিনীপুর কলেজ মাঠে। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা ও সফরসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি দল জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে মাঠ পরিদর্শন ও বৈঠক করেন। সঙ্গে ছিলেন বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব। ইনডোরে কর্মীদেরকে নিয়ে বৈঠক ছিল, আউটডোরে সেটা জনসাধারণকে নিয়ে সভা হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রাক্তন রাষ্ট্রীয় সভাপতি, উনি এমনিতেও পরবর্তীকালে হয়তো আবার কর্মীদেরকে নিয়ে বসবেন। এটা নিয়ম মাফিক, রুটিন মাফিক চলছে। বাংলাতে যে ঔষধ শক্তি আছে তাকে ধ্বংস করার জন্য প্রত্যেক দিন আপনারা তো দেখতে পাচ্ছেন যা অবস্থা হয়েছে তৃণমূলের। মানে হিন্দিতে বলে ভাগদৌড় মাচা হুয়া হয়, মানে কখন ছাড়বো তৃণমূল এরকম অবস্থা হয়ে আছে। তো সেই জন্য ওনারও ইচ্ছে হলো, আমাদেরও ইচ্ছে হলো কি বাকি শিডিউল যেরকম ওনার ছিল, শহীদ ক্ষুদিরাম বসুর যে যেখানে থাকতেন সেখানে যাওয়া, মন্দিরে যাওয়া, একজন কৃষক পরিবারে আমন্ত্রণ করেছেন ওনাকে ভোজনের জন্য দুপুরের, তো সেখানেও যাবেন। তারপরে উনি এই কলেজ গ্রাউন্ডে এসে উনি বাকিদেরকে সম্বোধিত করবেন। অনেকে বলছেন এটা মেগা শো হবে, মানে জয়েনিং পর্ব বিশাল কিছু দেখা যেতে পারে। উনি যেটাই করেন সেটাই মেগা শোই হয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী উনি এখানের এই তৃণমূল কংগ্রেসের এখানে যে ছেঁচড়া চোর যারা আছে না, তো তাদের জন্য জীবনে হয়তো এক আধবার হতে পারে, উনি যেখানে যান সেটাই মেগা শো হয়। করোনা আবহে রক্তদান শিবিরের সংখ্যা কমে যাওয়া এবং খুব বেশি বড় আকারের রক্তদান শিবির না হওয়ার কারণে রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে কম বেশি রক্তের সংকট চলছে। মেদিনীপুর ব্লাড ব্যাংকও তার ব্যতিক্রম নয়। ফলে মাঝে মাঝেই সমস্যায় পড়ছেন রোগীর বাড়ির লোকেরা। এমনিভাবে বৃহস্পতিবার সমস্যায় পড়েন মেদিনীপুরে চিকিৎসাধীন মেদিনীপুর শহরের নবীনাবাগ এলাকার বাসিন্দা অনিমেষ দত্তের বাড়ির লোকেরা। অনিমেষ বাবুর এ পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। ব্লাড ব্যাংকে রক্ত না পেয়ে অনিমেষ বাবুর নাতি দেবায়ুত চৌধুরী বৃহস্পতিবার সকালে যোগাযোগ করেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাড়ার সাথে। সুদীপ বাবু তৎক্ষণাৎ যোগাযোগ করেন তার পূর্ব পরিচিত তরুণ ইঞ্জিনিয়ার তুহিন কুমার ঘোষের সাথে। কেশপুর ব্লকে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত তথা মেদিনীপুর শহরের বাসিন্দা তুহিন বাবুর রক্তের গ্রুপ এ পজিটিভ। সুদীপ বাবুর ফোন পেয়ে তৎক্ষণাৎ রক্তদানে রাজি হয়ে যান তুহিন বাবু। ফোন পাওয়ার কিছু সময়ের মধ্যেই মেদিনীপুর ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে রক্তদান করেন তুহিন বাবু। সঙ্গে ছিলেন শিক্ষক সুদীপ কুমার খাড়া। উল্লেখ্য, করোনা আবহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার রক্ত দিলেন তুহিন বাবু। রোগীর পরিবারের লোকেরা রক্তদাতা সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার 17 ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর ডিএম দপ্তরের সম্মুখে বিক্ষোভ ও ড্যামি গ্যাস সিলিন্ডারে অগ্নিসংযোগ করা হয়। গত 13 দিনে সিলিন্ডার প্রতি 100 টাকা দাম বাড়িয়েছে আম্বানি আদানিদের সেবাদাস কেন্দ্রের বিজেপি সরকার। সেই সঙ্গে পাল্লা দিয়ে পেট্রোল ডিজেলেরও দাম বাড়িয়েছে। এই ভয়াবহ মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবারের কর্মসূচি। বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে একটি মিছিল শুরু হয়ে কেরানীতলা হয়ে জেলা শাসক দপ্তরের সম্মুখে পৌঁছে
বিক্ষোভ দেখানো হয়। প্রতীকী গ্যাস সিলিন্ডারে অগ্নিসংযোগ করেন এসইউসিআই এর জেলা কমিটির সদস্য দীপক পাত্র। বিক্ষোভে তিনি ছাড়াও বক্তব্য রাখেন মানিক পড়িয়া, সিদ্ধার্থ শঙ্কর ঘাটা, ঝর্ণা জানা, বিশ্বরঞ্জন গিরি প্রমুখ। কৃষকদের সর্বোচ্চ করে নিতে কৃষি নীতি, বিদ্যুতের আলো করে নিতে বিদ্যুৎ নীতি, সমস্ত কিছু তার সাগরের মালিক আম্বানি আদানির হাতে উপঢৌকন দিতে মরিয়া কেন্দ্রের বিজেপি সরকার ধর্মের আফিম খাইয়ে দেশ লুণ্ঠন করছে। পেট্রোপণ্যে বিপুল মূল্য বৃদ্ধি এই লকডাউন পরিস্থিতিতে করেছে। পেট্রোল ডিজেলের উপর প্রায় 60 থেকে 70 টাকা ট্যাক্স বসিয়েছে, যার পরিণতিতে প্রায় 90 টাকা লিটার হয়ে গেছে। গ্যাসের দাম বিপুলভাবে বাড়িয়েছে। ব্যাংকের মাধ্যমে ভর্তুকি দেওয়ার যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আধার লিঙ্ক করিয়েছিল, তার যে নির্জলা মিথ্যা, আজকে তার নখদাগ বেরিয়ে এসেছে। এবং সর্বশেষ আপনারা লক্ষ্য করলেন, গত 13 দিনে 100 টাকা প্রতি সিলিন্ডারে গ্যাসের দাম কেন্দ্রের মোদী সরকার বাড়িয়ে গোটা দেশের মধ্যবিত্ত সাধারণ গৃহস্থ রান্নাঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এই সর্বনাশা আক্রমণের প্রতিবাদে আজকে আমরা এসইউসিআই কমিউনিস্ট পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে সারা দেশেই আমাদের দল অন্যান্য আক্রমণের বিরুদ্ধে যেমন প্রতিরোধ আন্দোলন করছে, কৃষকদের ঐতিহাসিক সংগ্রামের পাশে থেকে লড়াই সংগ্রাম পরিচালনা করছে, তেমনি আজকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গ্যাসের বিশেষ করে 13 দিনে 100 টাকা বৃদ্ধি, তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ দেখালাম। এখানে আমরা গ্যাসের সিলিন্ডারের যে প্রতিকৃতি জ্বালানি সিলিন্ডার, তাতে অগ্নিসংযোগ করলাম। গত পরশুদিন রাজভবনে একই কর্মসূচি হয়েছে। এভাবেই সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমরা প্রতিরোধ আন্দোলন করব। বিজেপির এই আগুন নিয়ে খেলা, মানুষের সর্বোচ্চ লুণ্ঠনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে বিজেপির কর্মীরাও আপনারাও এই লড়াইতে আসুন। না হলে আপনার ঘরে আগুন, আপনার ধর্মের সুযোগ নিয়ে হিন্দুত্বের কথা বলে রাম নাম জপতে জপতে আম্বানি আদানিদের হাতে আপনার রান্নাঘরটাও মোদি তুলে দিচ্ছে। এর বিরুদ্ধে সোচ্চার হন। শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। সমিতির রবীন্দ্রনগরস্থিত জেলা দপ্তর গোলকপতি ভবনে তুষার পঞ্চানন মঞ্চে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন আঞ্চলিক শাখা এলাকার সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা যোগ দেন। সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের কর্মসূচির সূচনা হয়। শোক প্রস্তাব উত্থাপন করার পাশাপাশি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি বিকাশ পট্টনায়ক। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক বিপদ তারণ ঘোষ। প্রতিবেদনের ওপর 3টি মহকুমা ও 26টি আঞ্চলিক শাখার প্রতিনিধিরা অংশ নেন। সভায় দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রস্তাব গৃহীত হয়। সভায় জেলা সম্পাদক সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সুবীর সিনহা, জগন্নাথ খান, মৃণালকান্তি নন্দ, শ্রীবাস জানা, সুধাপদ বসু, সুমন ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিমানবন্দর, মাইল আলকেল্লা সেল চলছে। হিন্দুত্বের ঠিকাদাররা ঠিকা নিয়েছে 47 সাল থেকে গড়ে ওঠা রাষ্ট্র নিয়ন্ত্রিত ক্ষেত্র দেশি বিদেশি বণিকদের ঝুলিতে উপহার দেওয়া। মাথামারি অর্থনীতি, 130 কোটি ভারতবাসীর সম্পদ আদানি আম্বানি। পার্টি কার্যালয়কে উপস্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরিত করলেন আবাসউদ্দিন খান। উলুবেড়িয়া পুরসভার 24 নম্বর ওয়ার্ডের জগদীশপুর দক্ষিণ সামন্তপাড়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়কে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রের হাতে তুলে দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার মুখ্য প্রশাসক শ্রী অভয় দাস, উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং বর্তমান প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য তথা 24 নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর আবাসউদ্দিন খান সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। দেখুন, আমি ওই ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে সর্বাধিক ভোটে জয়লাভ করার পর ওই ওয়ার্ডে উন্নয়ন বলে কি ছিল না। আমি কাউন্সিলর জয়লাভ করার পর ওই ওয়ার্ডে সর্বস্তরের উন্নয়ন যেমন করেছি, কিন্তু দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল ওই ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র হোক। আমি ওই ওয়ার্ডে কাউন্সিলর হওয়ার পর ওই এলাকায় প্রায় 1.5 কাঠা জমি আমাকে অনুদান দিয়েছে, দান করেছিলেন ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী মৃত্যুঞ্জয় সামন্ত এবং সুজয় সামন্ত। সেই জমি পাওয়ার পর আমি তৃণমূল কার্যালয় সকলের সহায়তা নিয়ে তৈরি করি। সেই কার্যালয় থেকে কাজ চলছিল আমাদের, কিন্তু মানুষের চাহিদা দাবি ছিল একটা স্বাস্থ্যকেন্দ্র হোক। কিন্তু স্বাস্থ্যকেন্দ্র করতে গেলে তো টাকা লাগবে, আবার জায়গা লাগবে, জায়গা কিনতে হবে, বা সময় সাপেক্ষ ব্যাপার, অনেক টাকার ব্যাপার। তাই সমস্ত আলোচনা করে সিদ্ধান্ত নিই যে স্বাস্থ্যকেন্দ্র পার্টি অফিসটাকে যদি স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরিত করা যায় তো 23, 24, 25 নম্বর ওয়ার্ডের প্রায় 25-30 মানুষের আজ উপকার হবে। রাত্রিবেলা, দিনের বেলা, দুপুরে, সন্ধে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, কোনো কারণে মানুষ বিপদগ্রস্ত হয়, তখন প্রায় 5-6 কিলোমিটার দূরে উলুবেড়িয়া হসপিটালে তাদের ডাক্তার দেখাতে যেতে হতো। তাই সেই সব চিন্তাভাবনা করে আমার সিদ্ধান্ত নিই পার্টি অফিস তো উন্নত করা যেতে পারে, পার্টি অফিস আমাদের দলীয় কর্মীর বাড়িতেও করা যেতে পারে, কোনো উঠোনেও করা যেতে পারে। তাই ওই স্বাস্থ্যকেন্দ্র করলে এলাকার মানুষের
রাতের বেলা দিনের বেলা সবসময় তারা উপকার পাবেন, হ্যাঁ, এবং তারা সুস্থ থাকবেন। তা সেই কথা মাথায় রেখেই আজ তৃণমূল কংগ্রেস কার্যালয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে পাথেয় করে, আমার নেত্রীর আদর্শকে পাথেয় করে, আমার নেত্রী মামাটি মানুষের নেত্রী, সেই মানুষকে নিয়েই চলেন। কর্ণগড়ের ডাঙ্গরপাড়ায় শিক্ষক নরসিংহ দাসের 40তম জন্মদিন পালন করা হয় বৃহস্পতিবার। আজকের এই দিনটি স্মরণ রাখতে এই ডাঙ্গরপাড়ায় উপস্থিত ছিলেন বেলিয়াবেড়া সহকারী প্রধান শিক্ষক সুব্রত মহাপাত্র, সমাজসেবী রীতা বেরা, পরিবেশপ্রেমী শিক্ষক মণিকাঞ্চন রায়, সমাজসেবী রাজেশ বেরা ও পীযূষ রানা প্রমুখ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।